আশেপাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় কৃষক ভাইদের দ্বারা কেঁচো সার উৎপাদনের পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
আমাদের আজকের বিষয় কৃষক ভাইদের দ্বারা কেঁচো সার উৎপাদনের পদ্ধতি। আমরা তো জানি যে কেঁচো সার একটি খুব গুরুত্বপূর্ণ সার এবং সেটি এখন বাজারে কিনতে পাওয়া যায়। তো কৃষক বন্ধুরা কিনে সেগুলোকে দেন, কিন্তু কৃষক বন্ধুরা নিজেরা যদি সেটাকে তৈরি করে ব্যবহার করেন তাহলে তাদের সাশ্রয় হয়। সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আপনার সঙ্গে কথা বলবো। তো প্রথমে একটু জানতে চাইবো যে কেঁচো সার এটা ঠিক কী ধরনের সার? ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনার দিকে আমি বলবো যে ঠিক মতোই আপনি বলেছেন। হ্যাঁ, আমাদের দেশে বর্তমানে 2 কেজি, 5 কেজি, 20 কেজি, 40 কেজি কিন্তু বস্তা কেঁচো সার বিক্রি হচ্ছে। এই সারটা যদি আপনি যে কথা বললেন খুব ভালো কথা, যদি কৃষক ভাইরা নিজেরা তৈরি করতে পারে, এটা এরকম মানে রকেট টেকনোলজি না যেটা বুঝবে না। যদি একটু মানে কান এবং চোখ খোলা রেখে করতে পারে তবে এটা কিন্তু ওনাদের জন্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকার হবে। এবং ওনার যে পরিবেশে আজে বাজে জিনিসপত্র যে এদিক ওদিক ওনারা ফেলে দেয় এবং তার থেকে দুর্গন্ধ বের হয়, সেটাও কিন্তু তারা অ্যাভয়েড করতে পারবে। আচ্ছা, যেটা আপনি বলেছিলেন কেঁচো সারটা কি ধরনের সার আর কি? আমাদের যে 4টা সার আছে তার মধ্যে জৈব সার যেটা অর্গানিক ফার্মিং, তার ভিতরে কিন্তু কেঁচো সারটা পড়ে। আগের দিনে প্রচুর কেঁচো মাঠে থাকতো, কারণ বিষাক্ত কোনো ওষুধ বা বিষাক্ত কোনো রোগনাশক, কীটনাশক, এমনকি অতিরিক্ত ফার্টিলাইজার যেহেতু তখন দেওয়া হতো না, মাঠে কিন্তু কেঁচো প্রচুর পরিমাণে পাওয়া যেত, প্রাকৃতিকভাবে পাওয়া যেত এবং তারা মাঠটাকে মানে চাষের উপযোগী করে রাখতো। এই জন্য কেঁচোকে কৃষকের বন্ধু বলা হতো। কিন্তু এখন আমরা বিভিন্ন রাসায়নিক ওষুধ ব্যবহার করেছি বা হার্বিসাইড ব্যবহার করাতে দেখা গেছে মাঠে কিন্তু আর কেঁচোর পরিমাণ একদমই নাই বললেই চলে। ফলে এখন এই কেঁচোগুলোকে আমরা আইসোলেট করে তার মাধ্যমে উৎপাদন করে তার কাজটা মানে তার পটি নিয়ে কিন্তু আবার মাটি দিচ্ছি। কমপ্লিট ডিকম্পোজ অফ অর্গানিক ম্যাটারকে বলা হয় হিউমাস। হিউমাস ইজ হার্ট অফ দ্য সয়েল। এবং আপনি হার্ট সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে যে একটা মানুষ হার্ট না চললে সে মৃত মানুষ হয়ে যায়, সবটাই। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে হার্ট বলা হতো। কিন্তু যখন আমরা কেঁচো সার নিয়ে কাজ শুরু করলাম, এই হিউমাস এর থেকেও কিন্তু অনেক কিছু ভালো জিনিস এই কেঁচো সারের ভিতরে পাওয়া যায়, যেমন এনজাইম, হরমোন, নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস, এগুলি পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখন অর্গানিক ম্যাটার ভালো, তার থেকেও ভালো কিন্তু কেঁচো সার। পৃথিবীতে স্পেসিস, আমরা যেটাকে স্পেসিস বলি, 4000 মতো পাওয়া যায় এবং সারা ভারতে পাওয়া যায় হলো 390 ধরনের কেঁচো। আচ্ছা। এবং আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় 62 ধরনের কেঁচো। আচ্ছা। এর থেকে আমরা 3টা ভালো কেঁচোকে কমার্শিয়ালি ব্যবহার করার জন্য কেঁচো সার উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, কারণ তাদের অনেকগুলো গুণ আছে। সেই জন্য আমরা এই 3টাকে সিলেকশন দিয়েছি। এই 3টা হলো নাম আপনি একটু জানা ভালো: পেরিনোক্স এক্সকিভেটাস, ইউড্রেলাস, ইউজেনি, এসানিয়া ফেটিডা। এসানিয়া ফেটিডা খুব বেশি ইউজ হচ্ছে আমাদের বর্তমানে আমাদের এখানে। এখন আপনি যে কথাটা বলেছিলেন প্রথমে ইন্ট্রোডাকশনের সময়, যে কৃষক বাড়ি যদি নিজেরা করতে পারে, এটা তার বাড়িতে যে সব জিনিস মানে ব্যবহার করে এবং ফেলে দেয়, সেগুলো দিয়ে আমরা কিন্তু কেঁচো সারটা তৈরি করতে পারি। তাহলে কেঁচো সার খুবই উপকারী সার এবং খুব সহজে কৃষক ভাইরা তৈরি করতে পারবেন। তো এই যে প্রথমে বলছিলেন যে জৈব সারের কথা, তো এই জৈব সার এবং যে কেঁচো সার, এই ঠিক একটু তুলনা করে। জৈব সারে আমি বলি আপনাকে যে কীভাবে ওরা উৎপাদন করে, সেটা বললে পরে আপনি বুঝতে পারবেন তফাৎটা। মানে আমাদের কেঁচো সারের মধ্যে হরমোন থাকে, এনজাইম থাকে, ভিটামিন থাকে, মিনারেল থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, অনেক কিছু থাকে, যেনে অনেক কিছুই কিন্তু অর্গানিক ম্যাটার নাই। তবুও আমি বলবো, যদি কেঁচো সার ফার্মাররা উৎপাদন করতে গিয়ে যদি না করতে পারেন, তবে যেই প্রোডাক্টটা হবে সেটা কিন্তু তারা ব্যবহার করবে, সেটা কিন্তু অর্গানিক ম্যাটার। প্রথমেই কৃষক ভাইকে যদি আমি উৎপাদনের দিকে যাই, কীভাবে ওরা উৎপাদন করবে, আমরা যদি একটা কথাই বলি যে মানে ডিকম্পোজেবল এনি ম্যাটেরিয়াল সারাউন্ডিং হিজ এরিয়া, তার চারিদিকে যে ডিকম্পোজ মানে পচে এরকম কোনো ম্যাটেরিয়াল যদি থাকে, সেগুলো কিন্তু আমরা কাঁচা মাল হিসাবে কিন্তু মানে র ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু আমরা ব্যবহার করবো কেঁচোতে। এই একটা কথা মনে রাখতে হবে যে কেঁচো কিন্তু কাঁচা কোনো পদার্থ খেতে চায় না, তাকে কিন্তু ডিকম্পোজ করে খাওয়াতে হয়। তো প্রথম কী করতে হবে, আপনি ডিকম্পোজের জন্য আমি অনেকগুলো জীবাণু ব্যবহার তো এখানে হয়, কিন্তু আমার ডিকম্পোজ যে করতে যাব অনেকগুলো পদ্ধতি কিন্তু আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এই অর্গানিক ম্যাটার তৈরি করার জন্য। আচ্ছা। তার মধ্যে সবচেয়ে কেঁচো সার যদি তৈরি করতে চান, আমি স্পেসিফিক্যালি যদি বলি কেঁচো সার,
যেইগুলো আমরা ব্যবহার করি জেনারেলি হিপ পদ্ধতি, মানে স্তূপাকার, যে ধরেন কবর দিলে যে মানুষ উপরে যেটা মাটির মতন উঁচু করে থাকে, ওটাকে হিপ বলি আমরা। হিপ পদ্ধতি করা যেতে পারে, 2 গর্ত পদ্ধতি করা যেতে পারে, 4 গর্ত পদ্ধতি করা যেতে পারে, সিমেন্টের টিউব পদ্ধতি করা যেতে পারে, মেসলা পদ্ধতি করা যেতে পারে, বস্তা দ্বারা পদ্ধতি দিয়ে ব্যবহার করা যেতে পারে। আর আমরা এছাড়া আমরা 4 ট্যাঙ্ক পদ্ধতিও ব্যবহার করতে পারি। আচ্ছা, এই 4 ট্যাঙ্ক পদ্ধতিটা হলো মানে একটু কস্টলি, কিন্তু আমি বলবো যেহেতু কৃষক ভাইরা নতুন করে যদি শুরু করতে চায় তাদের এই মানে কেঁচো সার উৎপাদন, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো হিপ পদ্ধতি। সেটা কিভাবে করবে? তার হাতের কাছে ডিকম্পোজেবল ম্যাটেরিয়ালটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করবে। দেখেন, এটা কিন্তু তার কোনো পয়সা খরচা হচ্ছে না, কিন্তু সব ডিকম্পোজেবল ম্যাটেরিয়াল কিন্তু ব্যবহার করা যায় না। যেমন ধরুন, আপনি যদি টোবাকোর পাতা টোবাকো তো একটা ডিকম্পোজেবল পাতাটা, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, তার কারণ ওখানে কাফিন বা যে কেমিক্যালগুলি বেরোয় সেতে কিছু বাঁচে না। মানে যেমন বাঁশ পাতা, ব্যাম্বো যে লিফগুলো আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু 2-3 বার আপনাকে ডিকম্পোজ করতে হবে। আচ্ছা, ধরেন কচুরি পানা আমরা তো ব্যাপক পরিমাণে কেঁচো সারের জন্য করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে শিকড়টা, সেটা কিন্তু আমরা 2 বারে পচাই, একবারে পচে না। উপরের অংশটা আলাদা, নিচের অংশটা আলাদা করতে হয়। তো এই পদ্ধতিতে তারা করবে। আপনি ধরেন লেবু, পেঁয়াজ, তারপরে আদা, রসুন, এগুলি অ্যাভয়েড করবেন। কিন্তু আমরা 4-5 জন ফ্যামিলি যে মেম্বারে থাকে সেটা ব্যবহার করা যায়, কিন্তু এগুলো অল্প। পোলট্রি লিটার, এখন একটা সমস্ত কৃষক ভাইরা বলে, স্যার পোলট্রি লিটারটা ব্যবহার করা যাবে? আমরা বলেছি হ্যাঁ যাবে, কিন্তু আপনি মনে রাখতে হবে পোলট্রি লিটারে আগে যেমন কোনো রকম রোগ হয়নি ওই মুরগির, সেটা কিন্তু আপনি খেয়াল করতে হবে। যদি রানীক্ষেত হয় বা মানে পাতলা পায়খানা যেটা হয়, সেটা হলে কিন্তু সেগুলো তারা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না কাঁচামাল হিসাবে। এইরকম কিছু কিছু জিনিস, ধরেন আপনি সিনথেটিক কোনো কাপড় ব্যবহার করতে পারবেন, কিন্তু কটনের কাপড় ব্যবহার করা যাবে, বুঝলেন? অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ম্যাটেরিয়াল বাদ দিয়ে আমরা র মেটেরিয়াল হিসাবে কেঁচো সার উৎপাদনের জন্য ব্যবহার করব। কিভাবে করব? র মেটেরিয়ালটাকে একটা হিপের মতন করব, তার আগে নিচে যে জায়গাটা আছে সেটাকে 2 মুঠ দিয়ে একদম সমান করে নেব। যদি সিমেন্ট হয় ভালো, শেড করতে হবে একটা, এবং এই শেডটা কিন্তু গাছের তলাও হতে পারে, অথবা অ্যাজবেস্টার দিয়ে আপনি সেট করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেই কাঁচামালটা আপনি হিপ করবেন, মানে রাখবেন, সেটাকে কিন্তু আপনি তার ভিতরে জীবাণু আপনাকে প্রয়োগ করতে হবে। কীভাবে? আপনি তো জীবাণু একটা একটা করে প্রয়োগ করতে পারবেন না, আপনাকে কাউডাং ব্যবহার করতে হবে, এখানে প্রচুর পরিমাণে জীবাণু আছে। অথবা আপনাকে স্যালারি ব্যবহার করতে হবে, গ্যাসটা হয়ে গেল কাউডাং থেকে, মিথেন গ্যাসটা হয়ে গেল, বাকি যেটা রেস্ট হলো সেটা ব্যবহার করতে পারেন। যদি এই দুটো আপনার কাছে অ্যাভেলেবেল না হয়, এবং তখন আপনি কাঁচা ড্রেনগুলো আছে সেখানে দেখবেন অনেক সময় পচে একদম একটা নীল বা সবুজ ব্ল্যাক কালার হয়ে যায়, ওগুলো ব্যবহার করতে পারেন। পচা পুকুর যেটাকে আমরা বলি, তার পানাগুলোও কিন্তু আমি ব্যবহার করতে পারি। কি জন্যে? এটা কিন্তু জীবাণুর জন্য ব্যবহার করবেন। যত আপনি এগুলি দিবেন সেগুলি তাড়াতাড়ি জীবাণুরা কাজ করে পচাবে। যেমন ধরুন, আপনি একটা আস্তা কলা গাছ যদি দেন, তার সারফেস এরিয়া কিন্তু খুব বেশি একটা নেই, কিন্তু আপনি যদি টুকরো টুকরো করে 5 থেকে 7 মানে সেন্টিমিটার বা করে কেটে দেন, তো সারফেস এরিয়াটা বাড়বে, ফলে তাড়াতাড়ি পচবে। প্রথম আপনি একটা কালো পলিথিন দ্বারা ওই যে হিপের ভিতরে মানে সব কিছু কৃষক ভাই দিবে, হিপের ভিতরে কাঁচা বা পচনশীল সব পদার্থ দিবে, অ্যালং উইথ কাউডাং, স্যালারি, অথবা মানে পচা পুকুরের পানা দিয়ে ওটাকে কালো একটা পলিথিন দিয়ে ঢেকে দেবে। 10 থেকে 12 দিন এইভাবে রেখে দেবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন ঢেকে দেবে, বা কৃষক ভাই প্রশ্ন করতে পারে কেন? এটা কিন্তু আমরা অ্যানারোবিক কন্ডিশন সৃষ্টি করতে চাচ্ছি। কারণ অ্যানারোবিক কন্ডিশন সৃষ্টি করলে সুবিধা হবে কি, ওখানে অক্সিজেনহীন হবে, কারণ যে ঢেকে দিলাম আর অতএব অক্সিজেন যাচ্ছে না, এয়ার যাচ্ছে না, অতএব ওখানে অক্সিজেনের অভাব হচ্ছে, এবং ওখানে টেম্পারেচারটা তখন বেরিয়ে যাবে। আপনি যদি ভিতরে হাত দেন, দেখবেন যে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেছে। এই টেম্পারেচার কিন্তু বাজে যে জীবাণু আছে, পার্টিকুলারলি প্যাথোজেনিক জীবাণু যেগুলো আছে, সেগুলোকে মেরে ফেলাবে, এমনি স্পোরগুলোকে মেরে ফেলাবে, ঘাসের যে মানে বীজগুলো থাকে সেগুলো মেরে ফেলাবে। এটা 10 থেকে 12 দিন আপনি এই অবস্থায় রেখে দেবেন। এটা দিলে হবে কি, যদি সূর্যকিরণ ওখান থেকে পড়ে, কালোটা কিন্তু অ্যাবজর্ব করে, সূর্যের যে রেটা করে ভিতরের দিকে পেনিট্রেট করবে না। আমরা চাই যে অনেক টেম্পারেচারটা যত বাড়বে তত জীবাণুগুলো মানে প্যাথোজেনিক জীবাণুগুলো রোগ ঠোক সৃষ্টি করে সেগুলো মারা যাবে। অতএব এই জন্য আমরা কালোটা দিচ্ছি।
দেওয়ার পরে 10-12 দিন পর ওটাকে থেকে কালো পলিথিনটাকে উঠিয়ে নেব। কীভাবে করবে আমি সেই পদ্ধতিটা ওনার জানিয়ে দিচ্ছি। একটা বাড়ির ভিতরে অথবা খামারের যে কোনো জায়গায় যেখানে একটা সমান জায়গা আছে ওই জায়গার ভিতরে এই জিনিসগুলো রাখবে, রেখে ঢেকে 10-12 দিন রাখার পর কালো পলিথিনটা সরিয়ে দিবে এবং কোদাল দিয়ে বলুন বা বাঁশ দিয়ে বলুন নিচেরটা উপরে, উপরেরটা নিচে উলট পালট করে দিবে ওই জিনিসটাকে। দ্যাট মিনস আমরা চাই এখন এরোবিক অ্যাক্টিভিটি শুরু হোক, ওটাকে এরোবিক কন্ডিশন বলা হয়। এই এরোবিক কন্ডিশন শুরু হবে আপনি 2-3 দিন পর পরই নিচেরটা উপরে মালের আর উপরেরটা নিচে দিয়ে দিবেন, মানে সব জায়গায় যেমন বাতাসটা লাগে, অক্সিজেনটা যেমন পায়। তখন এরোবিক ব্যাকটেরিয়া প্রচুর ঘুরছে আমাদের চারিদিকে, ওরা এসে যেহেতু খাদ্য পেয়ে যাবে, খাদ্যের মধ্যে বসে যাবে এবং পচনতে শুরু করতে দেবে। যে পচন শুরু করে দিয়ে দিবে যখন নাকি, তখন আমরা মাঝে উল্টিয়ে দেবেন। এটা কিন্তু আমরা টেম্পারেচার, লাইট, ফটোপিরিয়ড সব মিলিয়ে আমরা কিন্তু একটু রেঞ্জে রাখি। এরপরে 25 থেকে 30 দিন পর্যন্ত এটা চলবে। চলার পর যে পদার্থটা তৈরি হবে সেটার মধ্যে আপনি বুঝতে পারবেন না যে আপনি যেটা আলু দিয়েছিলেন বা আপনি একটা টমেটো দিয়েছিলেন বা আপনি একটা পটল দিয়েছিলেন বা ঝিঙ্গা দিয়েছিলেন, সেটা কিন্তু আর আপনি আইডেন্টিফাই করতে পারবেন না ওই অবস্থায়। মানে ওটাকে বলা হয় আংশিক পচন অথবা পার্শিয়াল ডিকম্পোজ। আচ্ছা, এই অবস্থায় কিন্তু কেঁচোর খাদ্যটা তৈরি হয়ে যায়। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, ওই পার্শিয়াল ডিকম্পোজের ভিতরে আপনাকে 60% মানে শতকরা 60 ভাগ জল রাখতে হবে। সেটা রাখবেন কীভাবে? আপনার তো মেশিন নেই, কিছু নেই, এই জন্য আমরা একটা নিজস্ব পদ্ধতি আবিষ্কার করেছি। সেটাকে আপনি ওখান থেকে 1 মুঠ, প্রথম তো বুঝলেন যে তফাতটা বোঝা যাচ্ছে এবং ব্রাউনিশ ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে এবং মানে আমি যা দিয়েছিলাম সেটা বুঝতে পারতেছি না, সেটাকে পার্শিয়াল ডিকম্পোজ বলা হয়, আংশিক পচন। ওখান থেকে আমি 1 মুঠ পার্শিয়াল ডিকম্পোজ ম্যাটেরিয়াল নিব, নিয়ে হাতের মধ্যে চাপ দেব। যদি আঙ্গুলের ফাঁক দিয়ে জল বেরিয়ে নিচের দিকে পড়ে যায় তখন বলবো যে এখানে এক্সেস ওয়াটার আছে, মানে মোর দেন 60% ওয়াটার আছে। আর প্রেশার দিলাম কিন্তু আঙ্গুলের মানে ভিতরেও আসলো না জলটা, তার মানে লেস আছে। আর যদি চাপ দিলে পরে আঙ্গুলের ভিতরে জল আসলো কিন্তু ড্রপিং করলো না, সেটা হলো 60%। এখন প্রথমটা হলো 60% উপরে আছে জল, যেগুলো পড়ে গেল, আর যেখানে চাপ দিয়েও যে আমি জল আনতে পারলাম না এই আঙ্গুলের ফাঁকে, সেখানে কিন্তু লেস থাকলো। তো দুটোই ঠিক না, আমাকে 60 করতে হবে। যদি লেস থাকে কিছু জল অ্যাড করে দিয়ে এটাকে 60 বানাতে হবে, আর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু এদিক ওদিক ছড়িয়ে দিয়ে ইভেপোরেশন করে জলটাকে কমিয়ে নিতে হবে। যখন 60% আসবে সেইটাই কিন্তু কেঁচো সার ছাড়ার উপযুক্ত সময়। ঠিক আছে, এখন আপনি কিভাবে কোথায় করবেন? ট্যাঙ্ক করে করবেন? আমি অনেকগুলো পদ্ধতি বললাম, যে ট্যাঙ্ক, 1 ট্যাঙ্ক পদ্ধতি, 4 ট্যাঙ্ক পদ্ধতি, অথবা আপনি হিপ করে। আমরা বলবো কোনো পয়সা খরচা না করে একটা জায়গা, এমন একটা জায়গা কৃষক বাসুক যার উপরে শেড দেওয়া আছে এবং নিচে মাটিটা সমান আছে। এরপরে এই হিপটা হলো 2.5 থেকে 3 ফিট পাশে, উপরে 2.5 থেকে 3 ফিট, আর লম্বায় আপনার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এখন এই হিপটার ভিতরে উপরে একটা শেড রাখবে ডাইরেক্ট সানলাইট এবং বৃষ্টিটাকে অ্যাভয়েড করার জন্য। এই জন্য আমি মানে অল্প খরচে মানে কৃষকদের চাচ্ছি যে এটা উৎপাদন শুরু করুক। দেওয়ার পরে হিপ তো করলেন, করার পরে আপনি 1 কেজি পার্শিয়াল ডিকম্পোজে 10 থেকে 12টা কেঁচো ছাড়বেন। বিকালের দিকে মানে কেঁচোগুলোকে ওই হিপের উপরে ছেড়ে দেবেন। মনে রাখবেন সকালের দিকে কিন্তু বলছি না, বিকালের দিকে বলছি, কারণ তারপরে সারা রাত ঠান্ডা থাকবে, কেঁচোগুলো ভিতর দিকে চলে যাবে। এবং আপনি দেওয়ার 1 ঘন্টা পর আপনি যেখান দিয়ে দিয়েছেন ওগুলি একটু সরিয়ে সরিয়ে দেখবেন। যদি আপনি দেখেন যে কেঁচোগুলো বলের মতো কলোনি তৈরি করে ফেলে গেছে, ছোট ছোট মার্বেল কথা মনে আছে, ওইরকম গুটিয়ে গেছে, তখন বলবে সামথিং রং উইদিন দ্য পার্শিয়াল ডিকম্পোজ। সঙ্গে সঙ্গে ওই কেঁচোগুলোকে ওখান থেকে তুলে নিতে হবে। দেখবেন সব জায়গায় কিন্তু কেঁচোগুলো মানে মার্বেলের মতো হয়ে বসে রয়েছে, তো উঠে দিয়ে কেঁচো মানে ভার্মি কম্পোস্ট যেখানে উৎপাদনের তার সাথে অর্গানিক ম্যাটার থাকে, বিশেষ করে কাউডাং থাকে, ওই কাউডাংয়ের ভিতরে আপনি এগুলো কেঁচোগুলো রেখে দেবেন, নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন যে কী রং হয়েছে। সেই রংটাকে আইডেন্টিফাই করলে পরে কিন্তু আপনি কেঁচো ছাড়বেন, তার আগে ছাড়বেন না, নাহলে কিন্তু কেঁচো মারা যাবে, কাজের কাজ হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না। তো এখন ওই কেঁচোগুলোকে ছাড়া পর যদি দেখলেন যে না সবগুলো ডিসপার্স অবস্থায় রয়েছে, মানে যার যেমন সে কাজ করতেছে, তো উপরের দিকে চট দিয়ে দিবেন। কী জন্য চট দিবেন? এই চটটা ব্যবহার করি আমার জেনারেলি মানে গরমের সময়। কী জন্যে? যে আমি যে জল দেবো সেটা তো ইভেপোরেশন হয়ে চলে যাবে। যদি আমি চট দিয়ে রেখে দিই
কিন্তু আমাকে একদিন পর পর জল দিলেও চলে। আচ্ছা, কিন্তু যখন নাকি শীতের সময় চট না দিলেও চলে, দিলেও চলে। মানে ময়েশ্চারটাকে রাখতে হবে আপনাকে, মানে মাঝে মাঝে কিন্তু আপনি কৃষক ভাই হাত দিয়ে দেখবে যে ময়েশ্চারটা 60 আছে কিনা। কৃষক ভাই কিচ্ছু করবে না, মাঝে মাঝে জলটা খালি চেক করবে, চেক করে দেখবে যে 1 মাস পরে এসে দেখবে তার ওই উপরের দিকে সিটিসি চায়ের মতো গুড়ি 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 জিনিস দেখা যাচ্ছে। ওটাই কিন্তু কেঁচো কাশ বা কেঁচো সার, এবং ওটাকে বলা হয় কাস্ট। কেঁচোরা সারা দিন যত, ওরা কিন্তু আমি বলছি চোখ নেই, ওরা জানে না যে বৃষ্টি হচ্ছে বা রোদ উঠছে, কিন্তু তারা বুঝতে পারে যে হচ্ছে, কারণ তাদের সেন্সিটিভিটি সাংঘাতিক, মানে সেন্সিটাইজ তারা। অতএব তারা ওই সারা দিন ভরে ভিতরে থাকবে আর সন্ধ্যার পরে উপরে উঠে এসে পটি করবে। অতএব আপনি 1 মাস পর দেখতে পারেন উপরে সিটিসি চার মতো গুঁড়ো গুঁড়ো রয়েছে। তখন আপনি হাতে গ্লোভস লাগিয়ে ওখান থেকে কৃষক ভাইরা মানে কেঁচো সারটাকে বের করে নিয়ে আসবে। তো এই যে ছোটো হয়ে যাবে, তবে একটু জল দিয়ে দিবে, আবার চট দিয়ে রাখবে, এরকম করতে করতে একদম যেন ছোট হয়ে যাবে, মানে কালেকশন করতে 3 মাসের ভিতরেই একটা হিবির থেকে কালেকশন হয়ে যায়। লাস্টের দিকে কি করতে হয়, কিছু কাঁচা গোবর তাকে বসিয়ে দিতে হয়। তো কেঁচোগুলো তখন, কাঁচা গোবর হলো কেঁচো সবচেয়ে প্রিয় খাদ্য, অতএব ওখানে সব চলে যায়। তখন কাঁচা গোবর সহ কেঁচোগুলো নিয়ে এসে পরের হিপে অথবা যেখানে আমরা স্টোর করবো সেখানে রেখে দিই। এখন সেটাকে নিয়ে এসে তখন দেখা যায় 45% ওয়াটার থাকে, কিন্তু আপনি যখন এটা নিয়ে আসবেন এসে একটু ওই ওয়াটারটাকে রিমুভ করার জন্য, কাস্টের ওয়াটারটাকে রিমুভ করার জন্য আপনি একটু ছায়া জায়গায় শুকাবেন। শুকালে পরে তারপরে এটাকে সিপ দিয়ে চালন দিতে হবে। তো সেখানে কিন্তু কেঁচো, মানে ছোট ছোট কেঁচো নিচে পড়বে, কাস্ট পড়বে, এবং ছোট যে কোকন যেটা যে কেঁচোর ডিম সেটাও পড়বে। তখন সেটাকে যদি ময়েশ্চারটা বেশি থাকে ওটাকে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে পরে, এবং মাঝে মাঝে জায়গায় যদি কাঁচা গোবর আমি দিয়ে দিই, বাকি মানে জুবিলাইনগুলো মানে বাচ্চাগুলো আমরা নিয়ে নিতে কালেকশন করতে পারবো। যখন এটা 20% আসবে তখন এটাকে আমরা হাই ডেন্সিটি পলিপ্রোপিলিন এই জাতীয় হোয়াইট কালারের ব্যাগের ভিতরে ভরে এটা আমরা কোয়ালিটি কন্ট্রোলটা চেক করবো আগে যে ঠিক আছে কিনা, চেকটা করে, এবং 70 থেকে 80% কাজ থাকতে হবে সেটা কোয়ালিটি কন্ট্রোলে। তারপরে জীবাণু থাকতে হবে, ভালো জীবাণু যেমন একটা ভালো নাম্বারে থাকে ওটা থাকতে হবে, কন্টামিনেটেড বাজে জীবাণু যেমন কম থাকে। তারপরে NPK তার কতটুকু পরিমাণ আছে সেটাকে কোয়ালিটির ভিতরে চেক করে কেঁচো সারকে আমরা হাই ডেন্সিটি পলিপ্রোপিলিনে ভিতরে ভরে রেডি করে রাখবো ফর দা ব্যবহার করার জন্য। তো এইভাবেই কৃষক বন্ধুরা নিজে কেঁচো সার উৎপাদন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তাহলে কেঁচো সারের কেনার যে খরচ সেটা কৃষক বন্ধুদের বেঁচে যাবে এবং অনেক সাশ্রয় হবে, এবং কেঁচো সার ব্যবহার করে কৃষক বন্ধুরা ভালো ফসলে ফল পাবে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল কৃষক বন্ধুদের দ্বারা কেঁচো সার উৎপাদনের পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.